উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। ব্লগিং বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি মাধ্যমে, যেখানে তুমি তোমার জ্ঞান, মত, তথ্য এবং তোমার জানা প্রিয় জিনিস লেখা নিয়ে আলোচনা করতে পারবে। অর্থাৎ তুমি যে বিষয়টির উপর দক্ষ, সে বিষয়টি ইন্টারনেটের মাধ্যমে মত প্রকাশ করার একটা প্ল্যাটফর্মের নাম হলো ব্লগিং। অনেকেই এখন ব্লগিংকে পেশা হিসেবে গ্রহণ করেছে এবং এখানে কিন্তু অনেক ইনকাম করাও যায়। তুমি ব্লগিংয়ের মাধ্যমে তোমার দক্ষতা এবং তথ্য মানুষের মাধ্যমে বা মানুষের মধ্যে শেয়ার করে গুগল অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েটেড মার্কেটিংয়ের মাধ্যমে অনেক আয় জেনারেট করতে পারবে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ক্লাস কিন্তু সেই ব্লগ নিয়ে বা ব্লগিং নিয়ে। আমাদের এখানে দেখো ব্লগ লেখা আছে। আজকে আমরা একটু অন্য ধাঁচে ক্লাসটা নেব। তো প্রথমে দেখো, আমরা কিছু ব্লগের উপরে মোটামুটি একটা ধারণা নিয়ে এসেছি। এই ধারণাগুলো তোমরা যদি একটু পড়ে দেখো, ইচ্ছা করলে তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। তো আজকের আর্টিকেলে যা যা থাকছে, অর্থাৎ আমরা বলেছি কি ব্লগ কি বললাম, এটা একটি জনপ্রিয় মাধ্যম। এখানে আমার মত প্রকাশ করার একটা মাধ্যম। এখানে আমি একটা মত লিখলাম, তুমি সে মতের বিপক্ষে লিখবে। সেই রকম একটা প্ল্যাটফর্মের নাম হলো কি ব্লগ। সেই ব্লগে আজকে তাহলে আমাদের কি কি থাকছে একটু দেখি। প্রথমে ব্লগ কি, ব্লগার কারা, এটা একটা যদি আমরা এটা পুরোটা একটু দেখে নিই এক নজর, তাহলে আমাদের পরের পড়াগুলো বুঝতেও সুবিধা হবে, তাই না বিষয়টা? তাহলে যেভাবে ব্লগ এলো, ব্লগটা কিভাবে আসলো সেটা আমরা জানবো, অর্থাৎ ইতিহাস। ব্লগিংয়ের প্রকার ভেদ আমরা জানতে পারবো। ব্লগিং.com, আমরা তো যখন ব্লগ করব, আইডি করব, তখন ব্লগিং.com তো লিখতে হয়, তাই না? সেটা আসলে কি সেটা জানতে পারবো আজকে। ব্লগিং শুরু করার পূর্বে যা জানা প্রয়োজন, তো ব্লগ তো আমরা করতে চাচ্ছি, ব্লগিং করতে চাচ্ছি, ব্লগার হতে চাচ্ছি, তো এটা হতে হলে আমাদেরকে কি জানা দরকার সেটাও কিন্তু আজকে আমরা জানবো। ব্লগিং এর উপাদান কি আসলে, তারপরে ব্লগিং শুরু করার ধাপ, কিভাবে আমরা শুরু করব, ব্লগিং এর বিষয়বস্তু কি, আসলে ব্লগিং বাংলায় না ইংরেজিতে লিখবো আমরা, তারপরে ব্লগ চালু করা, ব্লগ প্রচার করা এবং শেষ কথা। ঠিক আছে, চলো আমরা আজকে প্রথমে ব্লগ কি জেনে আসি। প্রথমে আমরা কি ব্লগ কি সেটাকে জেনে আসি। ব্লগ হলো অনলাইন একটি ওয়েব পৃষ্ঠা। ব্লগ কি তাহলে? ব্লগ হলো একটি অনলাইন ভিত্তিক একটা ওয়েব পৃষ্ঠা। এই ব্লগ এটা, যেখানে নিজের প্রাত্যহিক জীবনের ঘটনা, মানে নিজের প্রাত্যহিক মানে প্রতিদিনের যে ঘটনা, অথবা নির্দিষ্ট বিষয়ের উপরে ধারাবাহিকভাবে লেখার মাধ্যমে ইন্টারনেটের সাথে শেয়ার করে তোমার মত বিনিময় করার নাম কি ব্লগ। আরেকবার বোঝাইনি, ব্লগ হলো একটা অনলাইন ভিত্তিক একটা ওয়েব পেজ, যেখানে নিজের প্রাত্যহিক জীবনের যে কিছু বিষয় যে ঘটে যায়, সে ঘটনাগুলো আমরা লিখতে পারবো, অথবা এমন কিছু বিষয় লিখবো যেখানে ধারাবাহিকভাবে লিখবো। ইন্টারনেটের মাধ্যমে এই মতটা প্রকাশ করার যে সাইটটা আছে, তা বা যে কাজটা আমরা করি, তার নাম হলো কি ব্লগ। অথবা ওয়েব পেজ, যেসব ওয়েব পেজে অনেকগুলো লেখা থাকে, কন্টেন্ট থাকে, ভিডিও থাকে, এভরিথিং থাকে, এই জাতীয় যে তথ্যগুলো যে প্ল্যাটফর্মে থাকে, সেটার নামও কিন্তু ব্লগ। ব্লগকে আসলে এটাকে একটা ডায়েরির সাথে তুলনা করা হয়ে থাকে। ব্লগকে একটা কার সাথে তুলনা করা হয়ে থাকে? ডায়েরির সাথে। আমরা ডায়েরি লিখি,
সে ডায়েরির মতো অথবা একটা জার্নালের সাথেও কিন্তু একটা ব্লগকে তুলনা করা হয়ে থাকে। তো ব্লগিং হলো, ব্লগ কি তাহলে? একটি অনলাইন ভিত্তিক একটা ওয়েব পেজ, যেখানে আমরা প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা পুরোটাই একসাথে লিখতে পারি অথবা ধারাবাহিকভাবে লিখতে পারি। যেই প্ল্যাটফর্মে যেই লেখাটা লেখা হয় সেটার নাম কি? ব্লগ। এই ব্লগার কারা? দ্বিতীয় নম্বরে আমাদের আছে কি? ব্লগার কারা? তাহলে আমরা নর্মালি জানি যারা লেখে, বই লেখেন যারা, তাদেরকে আমরা লেখক বলি। যারা প্রোগ্রাম লেখেন যারা, তারা প্রোগ্রামার। তাহলে এই যে অনলাইন পেজে যারা নিজের মত প্রকাশ করেন, ধারাবাহিকভাবে লেখেন ও অন্যকে শেয়ার করেন এবং তারাও তোমার লেখাকে দেখে, সেখানে মতামত দেন, সেই জায়গাটাতে যারা লিখেন, তাহলে ব্লগে যারা এই তথ্যগুলো, বিষয়গুলো এবং যে ধারাবাহিক যে ঘটনাপুঞ্জিগুলো লিখে রাখেন বা লিখে আমাদেরকে শেয়ার করেন এবং আমরা যেখানে মতামত প্রদান করি, সেই ব্যক্তিকেই কিন্তু আসলে ব্লগার বলা হয়ে থাকে। একদম সিম্পল কথা, যারা ব্লগ লেখেন এবং পরিচালনা করেন তাদেরকেই ব্লগার বলা হয়ে থাকে। তাহলে ব্লগ কিভাবে আসলো, আমরা এগুলো মুছে দিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। এটা আমি একটু বললাম, স্ক্রিনশট দিয়ে নিও, পরে আমরা তোমরা আরেকবার দেখে নিও পেছন থেকে। এবার আমরা দেখব ব্লগটা আসলো কি করে। ব্লগ ইংরেজি শব্দ। ব্লগ কি শব্দ বললাম? ইংরেজি শব্দ, BLOG। এটা ইংরেজি শব্দ। অর্থ হলো ভার্চুয়াল ডায়েরি। তাহলে ব্লগের অর্থ কি আসলে? ভার্চুয়াল ডায়েরি অথবা ইন্টারনেটে ব্যক্তিগত ডায়েরি। এটা আসলে এই ব্লগ শব্দটা কিন্তু ছিল ওই ব্লগ। এই শব্দটার প্রথম ওই কেটে দিয়ে পরে কিন্তু এই ব্লগ শব্দটা সৃষ্টি হয়েছে। দুটো শব্দ থেকে একটা শব্দ সৃষ্টি হয়েছে, তার নাম কি? ব্লগ। আসলে কি ছিল সেটা? ওই ব্লগ। উনিশশো 97 সাল। কত সাল বললাম? 1997 সালের 17 ডিসেম্বর। 1997 সালের 17 ডিসেম্বর। সালের 17 ডিসেম্বর জন বার্গার, এই ভদ্রলোকের নাম কি ছিল? জন বার্গার নামে একজন ভদ্রলোক ছিলেন। এই জন বার্গার ওই ব্লগ শব্দটা প্রথম ব্যবহার করেন। তাহলে 1997 সালের 17 ডিসেম্বর এই জন বার্গার নামে একজন ভদ্রলোক, উনি ওই ব্লগ এই শব্দটা আবিষ্কার করেন। তারপরে 1999 সাল। কত সাল বললাম? 1999 সালের 1999 সাল। এটার সময়টা হলো এপ্রিল থেকে মার্চ। এপ্রিল অথবা মার্চ, এই সময়ের মধ্যে একজন ভদ্রলোক, এনার নাম ছিল পিটার মেরহোলস। পিটার মেরহোলস। এই পিটার মেরহোলস 1999 সালে এপ্রিল অথবা মার্চে, এই সময়টা পিটার মেরহোলস এই ভদ্রলোক তিনার একটা ব্লগ ছিল, ওয়েবসাইট ছিল ব্লগের, তার নাম ছিল হলো পিটার্ম.com। পিটার.com। ভালো করে খেয়াল করো বিষয়টা। 1999 সালে এপ্রিলের দিকে অথবা মার্চের দিকে পিটার মেরহোলস নামে যে এক ভদ্রলোক, তার একটা ব্লগ ছিল, একটা প্ল্যাটফর্ম ছিল, সেই প্ল্যাটফর্মের নাম ছিল পিটার্ম.com।
এখানে তিনি তার বক্তব্য লিখতে যে একসময় তুমি ঠাট্টা স্থলে এই যে ওই ব্লগ ছিল, ওই ব্লগ, এই ওই ব্লগের এইটাকে তিনি মুছে ফেলেন, কেটে দেন, দিয়ে তিনি তখন এই নামটা ব্যবহার করেন, ব্লগ। তাহলে ঠাট্টা স্থলে 1999 সালে পিটার মেরহোল তিনি কি করেন, তার যে ব্লগ যিনি যেখানে লেখালেখি করতেন সেখানে ওই ব্লগ শব্দের প্রথম যে ওই লেখাটা ছিল, ওই এই শব্দটা তুমি কেটে দেন, শুধু ব্লগটা রেখে দেন, এবং তারপর থেকে এই ব্লগটা সারা পৃথিবীময় জনপ্রিয় হয়ে যায়। এই কারণে আমরা এই পিটার মেরহোলসকেও কিন্তু এই ব্লগের জনকও বলে ফেলতে পারি। কি ক্লিয়ার ব্যাপারটা? এরপরে আসলো কি ইভান উইলিয়ামস নামে একজন ভদ্রলোক। ইভান উইলিয়ামস, ভালো করে শোনো কিন্তু, ইভান 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 উইলিয়ামস, ইভান উইলিয়ামস, উইলিয়ামস, এই ইভান উইলিয়ামস এই ভদ্রলোক উনি কি করলেন, এই ব্লগকে একটা বিশেষ্য এবং ক্রিয়াপদ এই দুই ভাগে ভাগ করে ব্যবহার শুরু করলেন। তাহলে কে এটা? ইভান উইলিয়ামস এই ব্লগকে একটা বিশেষ্য এবং ক্রিয়াপদ এই দুটো অংশে বিভক্ত করে ব্যবহার শুরু করলেন, এবং ইনি কিন্তু প্রথম ব্লগার শব্দটি উৎপত্তি করেন। তাহলে ব্লগার শব্দের জনকের নাম কি? ইভান উইলিয়ামস, উইলিয়ামস বা উইলিয়াম। তাহলে এই ইভান উইলিয়ামস ইনি কি করেন, এইটাকে দুই ভাগ করেন, ব্লগকে অর্থগত দিক দিয়ে একটা বিশেষ্য এবং একটা ক্রিয়াপদে দুই ভাগে ব্যবহার করে তিনি ব্যবহার করেন, এবং তিনি ব্লগার শব্দটির উৎপত্তি করেন। এরপরে আমাদের আমরা যে আমাদের আর্টিকেলে যে বিষয়গুলো ছিল তার মধ্যে এইবারের বিষয়টা হলো এই ব্লগ কত প্রকার। তাহলে ব্লগের প্রকারভেদ। এবার আমরা খুবই সহজ করে বলবো ব্যাপারটা, প্রকারভেদ। ব্লগ আসলে ব্লগের প্রকারভেদ ওভাবে করা যায় না, বা ওভাবে বৈশিষ্ট্যগত দিক ছাড়া অন্য কোনোভাবে ব্লগের প্রকারভেদ হয় না। শুধু ব্লগের প্রকারভেদ বৈশিষ্ট্যগতভাবে দুই প্রকার। তাহলে দুই প্রকারের মধ্যে এক প্রকারের নাম হলো, একটা হলো ব্যক্তিগত, এটা হলো ব্যক্তিগত ব্লগ। এটাকে আমরা বলতে পারি অলাভজনক ব্লগ। এটা একটা বিষয়। আর একটা দুই নম্বর হলো কোম্পানি। একটা নাম হলো কোম্পানি বা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান একটা, এটা হলো লাভজনক। আমার লেখাতে ভুল হলে দেখো, একটু মাপটাপ করে দিও। তাহলে ব্লগার বৈশিষ্ট্যগত দিক দিয়ে ব্লগ দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত একটা ব্যক্তিগত ব্লগ যেটা অলাভজনক, আর একটা হলো কি কোম্পানি বা প্রতিষ্ঠান ভিত্তিক ব্লগ, সেটাকে লাভজনক। তো যেটাকে ব্যক্তিগত ব্লগ, যেখানে আমরা লেখালেখি করব, যে প্ল্যাটফর্মে লেখালেখি করব, সেখানে কিন্তু আসলে আয় বা ইনকাম হবে না। আমরা ছোট ছোট আর্টিকেল লিখব, ছোট ছোট তথ্য দেব, সেখানে কেউ মত প্রকাশ করবে, সেখানে কিন্তু ভিজিটরও বেশি থাকবে না। কিন্তু দুই নম্বর হলো কোম্পানি বা প্রতিষ্ঠান, এটা হলো লাভজনক কিন্তু একটা ব্লগ। এইটাতে বিভিন্ন কোম্পানি যারা বিভিন্ন পণ্য সৃষ্টি করে, বিশেষ করে তারা কিন্তু এই ব্লগে এসে তাদের পণ্যের কিন্তু গুণগান গায়, এবং সেখানে কিন্তু যারা মতামত প্রকাশ করে, এবং সেখানে কিন্তু অনেক ভিজিটর হয়। এই কারণে এখানে কিন্তু এই ব্লগে যারা কাজ করেন তারা কিন্তু মানে ইনকামও করে থাকেন কিন্তু। তাহলে এটা মোটামুটি আমাদের ব্লগের প্রকারভেদ। এবার আমরা জানবো blogger.com। আমরা বললাম যে blogger.com, আমরা নেট লিখলে blogger.com লিখি আমরা। তাহলে ব্লগার যে .com লিখলাম আমরা, এইটা কোত্থেকে কিভাবে আবিষ্কার হলো?
এটা একটা ভালো করে শুনি বিষয়টা। এই blogger.com, blogger.com এই শব্দটা আসলে এইটা হলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল আছে না, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল, এই গুগলের একটা অঙ্গ প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান। তাহলে blogger.com কার? গুগল একটা যে সার্চ ইঞ্জিন আছে তাদের একটা অঙ্গ প্রতিষ্ঠান। এটা কিন্তু সার্চ ইঞ্জিন, এই যে গুগল কিন্তু এই blogger.com কিন্তু এইটা সৃষ্টি করেনি। এটা সৃষ্টি হয়েছিল 1999 সালে, 1999 সালে 23শে আগস্ট। এটা হলো 1999 সালে, 1999 সালে 23 আগস্ট। এটা হলো প্যারা, PARA, paralabs.labs, PYRA। এই প্যারা.ল্যাবস এই একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কিন্তু blogger.com কিন্তু সৃষ্টি করেছিল। ভালো করে শোনো বিষয়টা। তাহলে blogger.com কিন্তু এইটা google.com এর একটা অঙ্গ প্রতিষ্ঠান, বুঝলা? এইটা কিন্তু গুগল কিন্তু এটাকে সৃষ্টি করেনি। এটা কে সৃষ্টি করেছিল? 1999 সালের 23শে আগস্ট। এইটা প্যারা ল্যাবস নামে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিন্তু এটা এই blogger.com তৈরি করার পরে এইটাতে সারা পৃথিবীর মানুষরা কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু এসে এক জায়গায় তাদের মত প্রকাশ করেছিল। এই প্যারা ল্যাবসের উদ্দেশ্য ছিল সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় করে তাদের সাথে শেয়ার করা, তথ্য শেয়ার। আমাদের টক শো হয় না, টক সাথে একসাথে সবাই মিলে সবার সাথে তথ্য বিনিময় করে না, এরকম একটা বিষয় ছিল। কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখা যায় এই ল্যাবস এই blogger.com-কে আর চালাতে পারেনি। অর্থের অভাবে তারা কিন্তু একদম জিরো হয়ে গেছিল, প্রায় শূন্য অবস্থায়। এই অবস্থা থেকে বাঁচার জন্য গুগল তাদেরকে সাহায্য করে। গুগল কি করে? এই প্যারা.com এর কাছ থেকে প্যারা ল্যাবসের কাছ থেকে এই google.com-টাকে কিনে নেয়। কিনে নেওয়ার পরে গুগল এসে এই blogger.com-কে সংস্কার করে এবং যৌথভাবে তারা এই সংস্কার করে এটাকে নতুন রূপে আবার আমাদের সামনে পৃথিবীতে আবার উপস্থাপন করেন। এবং সবশেষে এই গুগল যে সার্চ ইঞ্জিন আছে তার হোস্টিং কিন্তু তারা এই blog.com এর, অর্থাৎ blogger.com এর হোস্টিং কিন্তু পুরোটাই কার হাতে? এখন গুগলের হাতে। এবং সেখানে কিন্তু একটা সাবডোমিন আছে, সেটাকে বলা হয়, সাবডোমিনকে বলা হয় ব্লগ স্পট নামে কিন্তু এটা খুবই প্রসিদ্ধ একটা নাম। এটা হলো blogger.com এর একটা ছোট্ট একটা ইতিহাস। আমরা ব্লগিং শুরু করার আগে, আমরা যে আর্টিকেলের কথা বলেছিলাম, ব্লগার শুরু করার আগে আমাদের কি জানা দরকার? ব্লগার শুরু করার আমাদের আগে যা জানা দরকার, তো ব্লগার যে বা ব্লগ করব আমরা, এই ব্লগ করার আগে আমাদের কি কি জানা দরকার? প্রথমেই আমাদের একটা জিনিস জানতে হবে, ওয়ার্ড প্রেস বলে একটা কথা আছে, আর একটা কথা আছে SEO। এটা একটা শব্দ, এটা একটা শব্দ। আমরা SEO এর কথা বলি। SEO হলো যে কাজটা করে, SEO বলি, SEO হলো আউটসোর্সিং এর একটা ছোট্ট অংশ। যেই কাজটা করে তোমার ওয়েব ঠিকানা ওয়েব পেজের প্রথমে নিয়ে আসা যায়। আবার বোঝো, যে কাজটা করে ওয়েব ঠিকানা, তোমার একটা ওয়েব ঠিকানা আছে, সেটাকে হোম পেজের প্রথমে নিয়ে আসা যায়। এই নিয়ে আসার জন্য যে কাজটা করতে হয় তার নাম হলো কি? SEO। আর একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। আর একটা ক্লিয়ার মানে এরকম, তুমি মনে করো চিটাগাং যাবে বা কক্সবাজার যাবে, তুমি চিন্তা করছো একটা হোটেলে থাকবে। তার কোন হোটেলে থাকবে? তুমি একটা দিয়ে দিলে,
তুমি সার্চ দিয়ে দিলে গুগলে, যে দেওয়ার সাথে দেওয়ার পর দেখা হোম পেজে আসলে এখানে দেখে 10টা হোটেলের নাম দেখাচ্ছে। তো প্রথমে একটা হোটেলের নাম দেখালো, তাহলে প্রথমে যে হোটেলের নাম দেখালো, তাহলে প্রথমটা কেন দেখালো? 2 নম্বরটাও তো 1 নম্বরে দেখাতে পারতো। এই যে বা 5 নম্বরটা 1 নম্বরটা দেখা, এই যে 2 নম্বরকে 1 নম্বরে নিয়ে আসে, 1 নম্বরকে 5-এ নিয়ে যায়, এইটা কিন্তু একটা আউটসোর্সিং এর একটা অংশ হলো এসইও। এসি দিয়ে এসইও দিয়ে কিন্তু কোনো ওয়েব অ্যাড্রেসকে, ওয়েব ঠিকানাকে হোম পেজের প্রথমে নিয়ে আসতে চাই। এটা আগে আমাদেরকে এটা শিখে নিতে হবে আগে। ওয়ার্ডপ্রেস হলো কাজকে, এটা ব্লগের যে একটা ব্লগ যে বানাবে তুমি, ব্লগের কিন্তু একটা থিম লাগবে, একটা সুন্দর একটা এরকম একটা সুন্দর একটা প্লেস লাগবে, প্ল্যাটফর্ম তৈরি করা লাগবে। তো এই প্ল্যাটফর্ম তৈরি করতে হলে তাহলে তোমার কোথায় যে তুমি প্ল্যাটফর্ম তৈরি করতে, এই ফর্মটা যেখানে তৈরি করে তাকে ওয়ার্ডপ্রেস বলা হয় থাকে। এই ওয়ার্ডপ্রেস দিয়েই কিন্তু আমরা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো। তাহলে এই ব্লগ যদি আমরা ব্লগে কাজ করতে চাই, তাহলে দুটো জিনিস আমাদের খুব গুরুত্বের সাথে শিখতে হবে। 1 নম্বর হলো এসইও জানতে হবে, আর একটা ওয়ার্ড প্রেস জানতে হবে। ঠিক আছে, এরপরে আমরা জানবো ব্লগ শুরু করার উপাদান। তাহলে এই যে আমরা এতক্ষণ শুনলাম ব্লগ কাকে বলে, ব্লগার কাকে বলে, ব্লগ থেকে উৎপত্তি হলো, blogger.com কি জিনিস, ব্লগ শিখতে হলে, ব্লগ করতে হলে আমাদের কি কি জিনিস জানা দরকার। তাহলে এটার উপাদান কি আসলে? তাহলে উপাদানের মধ্যে আমাদের প্রথম লাগবে হলো তোমাকে স্মার্টফোন লাগবে একটা, তারপরে কি লাগবে, অথবা একটা ল্যাপটপ লাগবে, একটা ডেস্কটপ লাগতে পারে। 2 নম্বর লাগতে পারে একটা ইন্টারনেট কানেকশন লাগবে তোমাদের। 3 নম্বর লাগবে তোমার ইমেল অ্যাড্রেস লাগবে। 4 নম্বর হলো তোমাকে বাংলা লেখার জন্য বিজয় অথবা অব্র সফটওয়্যার লাগবে। আর একটা হলো কি, ব্লগ অ্যাকাউন্ট লাগবে একটা। এটা হলো তোমাদের একটা উপাদান। এগুলো আর কি আছে আমাদের, তার আর আর্টিকেলের মধ্যে পরবর্তী আর্টিকেলের হলো ব্লগ শুরু করার ধাপ, ব্লগ শুরু করার ধাপসমূহ। তাহলে এই ব্লগ যে আমরা করতে চাচ্ছি, ব্লগে যে লেখালেখি করতে চাচ্ছি, তার জন্য আমাদেরকে আসলে শুরু করতে হলে কি ধাপ লাগবে? তাহলে প্রথমেই কিন্তু আমাকে বিষয় নির্বাচন করতে হবে, আমি কি বিষয়ে ব্লগে লিখব, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, তাহলে আমাদের বিষয় নির্বাচন করতে হবে। আর একটা বিষয় হলো, তোমাকে ব্লগ করতে হলে কিন্তু একটা ডোমেইন নেম এবং একটা হোস্টিং তোমার নামে থাকতে হবে একটা, এটা একটা বিষয়। তারপরে কি আমরা বললাম ওয়ার্ডপ্রেস, একটা আমরা যেটা বললাম একটু আগে, এই ওয়ার্ডপ্রেসটা তোমার কম্পিউটারে কিন্তু ইনস্টল থাকতে হবে। তারপরে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটা ব্লগ থিম তৈরি করতে হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে তোমাকে। ঠিক আছে, তা ব্লগিং এর প্লাগইন ইনস্টল করতে হবে তোমাকে। তারপরে ব্লগ ওপেন করতে হবে, তারপরে সেটাকে প্রচার চালাতে হবে, এবং সে চালানোর পরে ব্লগিং এর জন্য তোমাকে কি করতে হবে, এই গুগল অ্যাডসেন্স এর জন্য একটা মনিটাইজ করতে হবে তোমাকে। এটা হলো মোটামুটি ব্লগ শুরু করার ধাপ সমূহ তোমাদেরকে। তো ব্লগিং আসলে যে আমরা করতে চাচ্ছি, সেই বিষয়গুলো কি আসলে ব্লগের বিষয়গুলো? তাহলে বিষয়গুলোর মধ্যে আমাদের আছে হলো এরকম যে তুমি সিদ্ধান্ত নিবে যে তুমি কি করতে চাচ্ছ, ব্লগ করতে চাচ্ছ। তাহলে ব্লগে তুমি লিখতে চাচ্ছ, তো ব্লগে লিখতে হলে তোমাকে আগে সে বিষয়ে তোমাকে জানা দরকার। তো জানতে হলে তুমি যে আগে থেকে কিছু জেনে থাকো, তাহলে তো খুব বেটার। আর যদি যে বিষয় তুমি লিখতে চাচ্ছ, সে বিষয়ের যদি তুমি বিশেষজ্ঞ হও, তাহলে তো আরো বেটার। তাহলে তুমি যে জিনিসটা লিখবে, লিখার পরে সেটা যখন তুমি ব্লগে প্রকাশ করে দিবে, দেওয়ার পর সেটা কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখবে, দেখে সেখানে তোমার ভিজিটর বাড়াতে হবে। এই ভিজিটর বাড়াবো কি করে সেটা আমি বলছি একটু পরে। তো আমরা যে বিষয়গুলো আমাদের কি থাকলো, তাহলে তোমাকে একটা বিষয় লিখতে হলে তোমাকে একটা বিষয় নির্বাচন করতে হবে যে আমি এই বিষয়ে লিখবো। এটার উপর তোমাকে আগে প্রশিক্ষণ নিতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। তুমি যদি দক্ষ হয়ে থাকো তাহলে তো খুবই গুড, বেটার। তো যে প্ল্যাটফর্ম বা যে বিষয়গুলো আসলে এই ব্লগে আছে, তার মধ্যে একটা হলো ফ্যাশন আছে। যারা ফ্যাশন করে তাদের উপরে তুমি কিন্তু লিখতে পারো।
আরেকটা আছে কি হেলথ টিপস, আরেকটা আছে হলো কি ধরো আছে ট্রাভেলসের উপরে, তারপরে আছে কি গল্প কাহিনী আছে, তারপরে ভ্রমণ কাহিনী আছে। এইগুলোর উপরে কিন্তু তুমি ব্লগ লিখতে পারো। এগুলোই মূলত আসলে ব্লগের বিষয়। তো ব্লগ বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো আমরা? তাহলে আমাদের আর্টিকেলের আরেকটা বিষয় কি ছিল তোমাদের, আমি তো বলেছি যে আর্টিকেলে যা যা থাকছে সেগুলো একটু স্ক্রিনশট দিয়ে পরে দেখে নিও। এটা কি বাংলায় লিখবো না ইংরেজিতে? তাহলে ব্লগ ব্লগ আমরা কি বাংলায় লিখবো না ইংরেজি? বাংলায় না, বাংলা না ইংরেজিতে লিখবো? তাহলে ব্লগ বাংলা না ইংরেজিতে লিখবো? তুমি বাংলাও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো, সেটা তোমার ব্যাপার। তবে একটা জিনিস মাথায় রেখো, ভালো করে শুনো, একটা জিনিস মাথায় রেখো, ব্লগ যদি তুমি বাংলায় লিখো আর যদি ইংরেজিতে লেখো, একটু পার্থক্য হলো কি, তুমি যখন কোনো ঘটনা, আমি যে বলেছি না ব্লগ কাকে বলে, ব্লগ হলো কি জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা অথবা কোনো একটা ঘটনাকে ধারাবাহিকভাবে ইন্টারনেটের মাধ্যমে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নাম হলো কি ব্লগ। এই ব্লগটা তুমি যদি ইংরেজিতে লেখো তাহলে কিন্তু ইংরেজি জানা মানুষ কিন্তু পৃথিবীতে অনেক বেশি। তো ইংরেজি জানা বেশি মানুষরা কিন্তু তোমার ব্লগটা যদি পড়ে তাহলে ভিজিটর বেশি হবে, আর ভিজিটর বেশি যতনে হবে তখন তুমি ইনকাম পাবে, আয় করতে পারবে সেখানে। ধরো তুমি একটা ব্লগ লিখে তুমি একজন ইংরেজরা যে অনেকগুলো ইংরেজরা ইংরেজি ভাষাভাষী লোকেরা ব্যক্তিরা তোমার ব্লগটাকে ভিজিটর হিসেবে দেখার পর তুমি একটা একটা ব্লগ লিখে একটা তথ্য লিখে তুমি একটা 0.4 সেন্ট তুমি একটা, এটা সেন্ট একটা অর্থের নাম, 0.4 সেন্ট এটা ইনকাম করলে, এটা ইংরেজিতে লিখে, ইংরেজিতে ভালো করে বোঝো ব্যাপারটা। তো ব্লগ আমি ইংরেজিতে লিখলাম, ভিজিটর হলো ইংরেজ, যারা ইংরেজি জানে, সেটা আমাদের দেশেও মানুষ হতে পারে, ইংরেজি যারা বোঝে আর কি, তারা ভিজিটর করার পরে তুমি একটা ব্লগ লিখে একটা তথ্য লিখে তুমি 4 সেন্ট তুমি একটা মানি পেলে, অর্থ পেলে তুমি। কিন্তু আরেকটা ব্লগ তুমি বাংলায় লিখলে, আরেকটা ব্লগ কিসে লিখলে তুমি বাংলায় লিখলে, তো ব্লগ বাংলায় লিখে দেখা যাচ্ছে এটার যে ভিজিটর হলো, আর ওই ওই যে ইংরেজিতে যে ব্লগটা লিখেছিলে সেটার যে মানে অর্থ তুমি পাবে, একই লেখা ইংরেজি এবং বাংলায়, ইংরেজিতে লিখলে তুমি পাচ্ছ হলো 4 সেন্ট, আর বাংলায় লিখলে তুমি সেটা পাবে 0.2 অথবা 0.4 সেন্ট। সেন্ট দেখছো, এটার অর্ধেক, কিন্তু এটার অর্ধেক। তার মানে তোমাকে নির্বাচন করতে হবে আসলে তুমি ব্লগ কিসে লিখবে, বাংলায় লিখবে না ইংরেজি। তাহলে ইংরেজি লিখলে বেশি ভিজিটর, আর ভিজিটর যখন যত বেশি হবে তুমি আয় বেশি করতে পারবে। আর বাংলায় যদি তুমি ব্লগ লেখো তাহলে ভিজিটর কম হবে, কারণ বাংলা ভাষাভাষী তো ইংরেজি ভাষাভাষীর চেয়ে বাংলা ভাষাভাষী তো কম, তুলনামূলক কম, না অনেক কম। তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো। তুমি তোমার যা ইচ্ছা সেভাবে তুমি লেখো। তাহলে এবার ব্লগ আমরা চালু করব কি করে? আমরা তাহলে ব্লগ বাংলায় লিখবো না ইংরেজি লিখবো সেটাও সিদ্ধান্ত নিয়ে নিলাম। এবার ব্লগ আমরা চালু করব। তো ব্লগ আমরা যখন চালু করব, চালু করতে হলে কি করতে হবে? আমরা আগে গল্পে শুনে ফেলেছি, আমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কম্পিউটার থাকতে হবে, স্মার্টফোন থাকতে হবে, ডোমেন নেম থাকতে হবে, হোস্টিং থাকতে হবে, তারপরে ব্লগের একটা আইডি থাকতে হবে। তুমি সব কিছু করে চালু করে ফেললে, তো এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং এর বিষয়। কিন্তু চালু করার পর তুমি ওয়ার্ডপ্রেস দিয়ে তুমি কি করলে, একটা ডিজাইন করে সুন্দর করে উপস্থাপনা করলে তুমি তোমার ব্লগকে, করার পরে সেইখানে তুমি তুমি ব্লগ লিখবে কতগুলো জানো? প্রতিদিন কমপক্ষে 2টি লিখতে হবে। কটা লিখতে হবে? কমপক্ষে 2টো লিখতে হবে। এবং এই 2টো লিখতে প্রতিটা ব্লগে তোমার তথ্য 500 থেকে 600 ওয়ার্ড থাকা প্রয়োজন। কিন্তু গুগলস, এই সার্চ ইঞ্জিন ও গুগলস এরা বলছে না, 200 থেকে 300 ওয়ার্ড লিখলেই যথেষ্ট। তাহলে ব্লগ আমরা সবকিছু রেডি করে ব্লগ লিখবো। আমরা লেখার জন্য আমাদের শব্দ দরকার, নর্মালি 500 থেকে 600, কিন্তু গুগলস আমাদের সেটা পারমিট করে কত বললাম, 250 থেকে 300 শব্দ পারমিট করে। এইটা লিখে সাবমিট করার পরে একটা ব্যাক করতে হবে, ব্যাক লিঙ্কের আমাদের একটা পোস্ট তৈরি করতে হবে একটা আমাকে।
পোস্ট করার পর ব্যাক লিঙ্ক করতে হবে। কি কারণে করতে হবে? এই ব্যাক লিঙ্ক করলেই তোমার ওয়েবসাইট পেজের একটা অথরিটি, ওয়েব পেজ একটা আছে তার একটা অথরিটি এবং ডোমেইন অথরিটি বৃদ্ধি পাবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ওয়েব পেজ এটার যে ওয়েবসাইটে যে পেজ অথরিটি এবং ডোমেইন যে অথরিটি, এটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কিন্তু তুমি যদি এভাবে প্রতিদিন পেজ দুটো করে ব্লগ লেখো এবং এত শব্দের মধ্যে যেতে হতে হয়। ব্লগ প্রচার তাহলে আমরা চালু করে ফেললাম, লিখে ফেললাম, লিখার পর এবার আমরা প্রচার করতে চাচ্ছি। তাহলে প্রচার করতে হলে প্রথমে আমরা যখন ব্লগ লিখবো তখন কিন্তু এটা মানুষ বেশি জানতে পারবে না, পৃথিবীর মানুষ। তাহলে এটা কিন্তু প্রচার করতে হবে। প্রচার কিভাবে করব? তোমার ঘন ঘন এটাই ফেসবুকে দিতে হবে, টুইটারে দিতে হবে, এগুলোকে সব সময় তোমার প্রচার চালাতে হবে যে আমি ব্লগ লিখেছি, আমার ব্লগের আইডি এত, এটা আইডি এত, এই আইডিতে আমার এই তথ্যগুলো আছে, প্লিজ আপনারা একটু ভিজিট করুন। এভাবে কিন্তু তোমাকে ব্লগ প্রচার চালাতে হবে। সবশেষে যে কোনো স্থানে বা যে কোনো কাজে, যে কোনো স্থানে কাজের সফলতা পেতে হলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? হার্ড ওয়ার্ক করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। এবং এটার জন্য কিন্তু অধ্যবসায় কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার ভালো করে বোঝো, আমরা কিন্তু শেষ কথা, একদম শেষে এসেছি প্রচারের পরে। আমাদের শেষ কথা একটা ব্লগ সম্পর্কে। তাহলে যে কোনো কাজের সফলতার পিছনে কিন্তু আমাদের কি দরকার বেশি? শেষ কথা। হ্যাঁ, শেষ কথা কি বললাম? যে কোনো কাজের সফলতা পেতে আমাদের কি দরকার? অধ্যবসায় দরকার। এই অধ্যবসায়ের জন্য আমাদেরকে কি দরকার? ধৈর্য দরকার আমাদেরকে। এই ধৈর্য দিয়ে, অধ্যবসায় দিয়ে আমাদেরকে কিন্তু এই কাজের সফলতা পাওয়ার জন্য এগিয়ে যেতে হবে। বোঝাতে পেরেছি বিষয়টা? এই সফলতা পাওয়ার প্রথম তুমি যখন ব্লগ লিখে তুমি যখন সাবমিট করবে তখন কিন্তু অনেক ভুল ধরবে মানুষে, অনেক ভুল পাওয়া যাবে। তখন কিন্তু তুমি মনে করো না যে আমি আর মনে হয় পারবো না, আমাকে দিয়ে কাজ হবে না। কিন্তু একটা জিনিস মনে রেখো, ধৈর্য শক্তি আর কঠোর পরিশ্রম, ধৈর্য শক্তি আর কঠোর পরিশ্রম বা মনোবল নিয়ে কাজ করলে তোমার সফলতা আসবেই আসবে। তো আজকে এ পর্যন্তই। তো দেখা হবে আবার। আল্লাহ।